তো গডজিলা এরকম হওয়া উচিত। মোটামুটি আপনারা মনস্টারভার্স বাদর গিরগিটির লড়াই দেখে অনেকেই তার ফ্যান হয়ে গেছেন। আমরা দেখছি গডজিলা অন্যান্য জন্তুদের সাথে লড়ছে, আমাদের পৃথিবীকে বাঁচিয়ে দিচ্ছে, মানে যেটা দেখে আমাদের বুক ফুলে উঠছে, আমরা হাততালি দিচ্ছি। গডজিলা বর্তমানে মানুষদের মধ্যেই বসবাস করছে। সকালে ঘুম থেকে উঠে গডজিলাকে দেখা যেন একটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে। তবে ভাই, এই সিনেমাতে এরকম কিছু নেই। এখানে সেই বাচ্চাদের ডিজনি প্রিন্সেস মার্কা গডজিলা না, বরং এই গডজিলাকে দেখলে আপনার অন্ডকোষ কেঁপে উঠবে। কথা হচ্ছে গডজিলা -1 সিনেমাটাকে নিয়ে। এটার সাথে মনস্টারভার্সের সিনেমাগুলোর কোনো কানেকশন নেই। মোটামুটি আপনারা ক্লাসিক জাপানিজ গডজিলা সিনেমাগুলোর ফ্যান হলে আপনারা জানবেন অবশ্যই। এবং এই সিনেমাটা এই বছর অর্থাৎ 2024-এ তার ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছে। এবং অনেক কিছু আছে এই সিনেমাটাকে নিয়ে বলার। তো আমার বকবকানি শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি গডজিলা এবং আমার দুনিয়াতে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো সালটা ছিল তখন 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ, এবং আমরা একজন জাপানিজ পাইলটকে দেখতে পাই যে ওডো আইল্যান্ডে তার প্লেনটা নিয়ে ল্যান্ড করায়। সেই পাইলটটির নাম হচ্ছে কোইচি শিকিসুমা। সো সেই আইল্যান্ডে কিছু টেকনিশিয়ান, কিছু মেকানিক রয়েছে যাদের কাজ হচ্ছে প্লেন ঠিকঠাক করে দেওয়া। সো সেই টেকনিশিয়ানদের যে হেড রয়েছে, যার নাম হচ্ছে সোসাকু তাচিবানা, সেই পাইলটটাকে দেখে বুঝতে পারে যে এটা তো একটা কামিকাজে পাইলট, এখানে কি করছে। সো আপনারা যারা জানেন না তাদেরকে বুঝিয়ে দিই, কামিকাজে পাইলটদের কাজ হচ্ছে বেসিক্যালি সুসাইড বম্বিং করা। মানে তাদের প্লেনে গুলি টুলি সব শেষ, তারা সরাসরি প্লেনটা নিয়ে শত্রুপক্ষের উপরেই ক্র্যাশ করবে। মানে নিজেও মরলাম, আরেকজনকে নিয়ে মরলাম। তবে শিকিসুমা নামক এই পাইলটটা যে ছিল একজন কামিকাজে, তার এতক্ষণে তো মরে যাওয়ার কথা ছিল। তবে সে কেন পালিয়ে এসেছে? সে একটা ভীতু। এই লজ্জায় তার মুখ দেখানো উচিত না। পরে আরেকজন সৈন্য এসেও তাকে সান্ত্বনা দেয় যে যুদ্ধ তো শেষ, ফলাফল তো সবাই জানে যে জাপান হারতে চলেছে। তো ফলাফল যখন সবাই জানে, তো সেখানে জীবনটা দেওয়ার মানেটাই বা কি? আপনি এমন কিছু জিনিসের জন্য তো জীবন দেবেন না যেটার কোনো আউটকাম নেই। শিকিসুমা তখন সেই আইল্যান্ডের সমুদ্রের ধারেই বসেছিল এবং সে লক্ষ্য করে যে বেশ কিছু সামুদ্রিক মাছ, মানে গভীর জলের মাছ, যারা মারা গিয়েছে এবং সেই সরে ভেসে এসেছে। জিনিসটা দেখে তার কাছে একটু অদ্ভুত লাগে, তবে সে ব্যাপারটাকে সম্পূর্ণ ইগনোর করে দেয়। তবে রাতের বেলা সেখানে হয় আর এক ভয়ানক কাণ্ড। রাতের বেলা সেখানে আচমকা সাইরেন বেজে ওঠে। প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে এটা ভেবে যে শত্রুরা হয়তো আক্রমণ করেছে। তবে না, সেখানে তো কোনো শত্রু নেই, বরং সেখানে যেটা ছিল সেটা তাদের শত্রুর থেকে অনেক বড় কিছু। একটা ভয়ানক ডাইনোসরের মতন দেখতে একটা জন্তু যে সেখানে র্যাম্পেজ শুরু করে। অনেকেই এই বৃহৎ ভয়ানক দেখতে জন্তুটাকে চেনে না, তবে একজন মানুষ সে চেনে। সে জানায় যে এই জন্তুটার নাম হচ্ছে গডজিলা। এক লোকাল মানুষের থেকে সে এই জন্তুটার নাম একসময় শুনেছিল, তবে আজকে সে নিজের চোখে দেখছে। বড় ভয়ানক দেখতে, এবং টু বি অনেস্ট এই গডজিলাটাকে দেখতে হরিফাইং, লিটারেলি গা হাত পা কাঁপিয়ে দেওয়ার মতন। এবং সেখানে উপস্থিত সৈন্যদের অবস্থা সেম হয়। তারা বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত। সেই টেকনিশিয়ানদের যে হেড অর্থাৎ তাচিবানা, সে শিকিসুমাকে আদেশ দেয় যে তার প্লেনের বন্দুকটা চালাতে। সে ভেবেছে যে সেই প্লেনের 20mm মেশিন গান হয়তো সেই জন্তুটার অনেক বড় কিছু ক্ষতি করবে বা জন্তুটাকে সে মেরে দিতে পারবে। তাচিবানার আদেশ শুনে কোনো মতে শিকিসুমা তার প্লেনে তো ওঠে, তবে গুলি চালানোর মতন সাহস সে পাচ্ছে না। তার জীবনের ভয়। অত বড় একটা জন্তু যদি আপনার সামনে থাকে, আপনি কি করবেন? সে জাস্ট নিজের জীবন বাঁচাতে প্রচণ্ড ভয়ে সে গুলি চালায় না। আর ততক্ষণে গডজিলা চরম র্যাম্পেজ শুরু করে দিয়েছে। বহু মানুষ বা বহু মেকানিক সেখানে জীবন বাঁচানোর জন্য গুলি চালানো তো শুরু করে, তবে সেই গডজিলার কোনো ক্ষতি তো হচ্ছে না তাতে, বরং সে নৃশংসভাবে মানুষগুলোকে হত্যা করা শুরু করে। এবং পরের দিন সকালে সেই স্থানে শুধু মানুষদের লাশ এবং লাশ। সেই চিফ মেকানিক তাচিবানা সে শিকিসুমাকে বারবার দোষারোপ করছে যে গতকাল রাতে সে কেন গুলিটা চালায়নি। সে যদি গুলিটা চালাতো তাহলে হয়তো আজকে এই মানুষগুলো বেঁচে থাকতো। সে পরে আবারও দোষ দিয়ে দেয় যে এই মানুষগুলোর মৃত্যুর জন্য সে দায়ী। অলরেডি সে একটা বিশ্বাসঘাতকের ট্যাগ নিয়ে রয়েছে। সে একটা কামিকাজে সৈন্য, সে দেশের জন্য নিজের জীবন দেয়নি এবং গতকাল সে গুলি চালায়নি বলে এতগুলো মানুষ মরে গেছে। একটা মানুষ আর কত চাপ নিতে পারে? বাকি সৈন্যদের মাঝেই গা ঢাকা দিয়ে শিকিসুমা সেখান থেকে ফিরছিল, এবং তখন তাচিবানা তার হাতে সেই মৃত মানুষগুলোর কাছে থাকা ছবিগুলো দিয়ে দেয়। এটা তাকে বুঝিয়ে দেয় যে এই মানুষগুলোর যে পরিবার, তাদের লস, তাদের ক্ষতির জন্য দায় সে, তার কারণে এই জিনিসটা হয়েছে। চরম লজ্জায় অবশেষে শিকিসুমা তার নিজের বাড়িতে গিয়ে তো পৌঁছায়, তবে সম্পূর্ণ শহরটা ধ্বংস হয়ে গেছে। তার স্থান সেই টোকিও, যেখানে মার্কিন বাহিনীরা বোম্বিং করেছে, যেটা ইতিহাসের পাতায় অপারেশন মিটিং হাউস নামে পরিচিত। বহু মানুষ মারা গেছে, কারোর বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। শিকিসুমার পরিবার সম্ভবত তারা মারা গিয়েছে। তার প্রতিবেশী অর্থাৎ সুমিকো, সে কিন্তু শিকিসুমাকে দেখে একেবারেই খুশি না। সেও জানে যে সে একটা কামিকাজে পাইলট ছিল, তার তো এই যুদ্ধে জীবন দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু সে কেন ফিরে এসেছে? তার মতন ভীতু সৈন্যদের জন্যই হয়তো জাপান এই যুদ্ধে হেরে গেছে। এবং আমরা কিন্তু এখানেও জাপানিজ নেইবার কালচারের সাথে আমাদের কালচারের কিছুটা সিমিলারিটি পাই। সো যুদ্ধে অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাওয়া জাপান, মানুষের সার্ভাইভ করা কঠিন, না খেতে পেয়ে মানুষ মরে যাচ্ছে।
এরই মাঝে মার্কেটে সিকিসুমার সাথে একটা মেয়ের সাক্ষাৎ হয়, যে তার কাছে থাকা বাচ্চাটা সিকিসুমার হাতে দিয়ে কোনো মতে পালিয়ে যায়। সেই মেয়েটাকে কিছু মানুষ তাড়া করেছিল কারণ সে নাকি চুরি করেছে। এখন সিকিসুমা সে তো বড় জ্বালাতনে পড়ে গেছে যে এই বাচ্চাটাকে সে তো আর ফেলেও যেতে পারছে না, মেয়েটা তার হাতে দিয়ে গেছে, সে কি করবে। সে সেই বাচ্চাটাকে হাতে নিয়ে সেখান থেকে বেরোয় এবং পরে সেই মেয়েটার সাথে তার সাক্ষাৎ হয়। মেয়েটার নাম হচ্ছে নরিকো। মেয়েটা সিকিসুমাকে দেখে খুবই খুশি হয়ে যায় যে সে কেন বাচ্চাটাকে সেই মার্কেটে সেই বাজারে ফেলে রেখে আসলো না, সে কেন নিজের সাথেই রাখলো। সিকিসুমা সেই মেয়েটাকে এবং তার কাছে থাকা সেই বাচ্চাটাকে তার ভাঙাচোরা সেই বাড়িতে নিয়ে যায়, সেখানে আশ্রয় দেয়। আমরা জানতে পারি যে সেই মেয়েটা সেও তার পরিবারকে হারিয়েছে এবং সেই ছোট বাচ্চাটার পরিবারেরও কোনো খবর নেই, অর্থাৎ সেই মেয়েটা এবং বাচ্চাটার মধ্যে কোনো কানেকশন নেই এবং সিকিসুমা তাদের দুজনকেই আশ্রয় দিয়েছে তার কাছে। অন্যদিকে আবার তার সেই প্রতিবেশী সুমিকো, সে সিকিসুমাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটা কে, কাকে নিয়ে এসছে সে। সিকিসুমা সত্যি কথাই জানিয়ে দেয় যে সে এই মেয়েটা এবং সেই বাচ্চাটাকে তো আর বাইরে ফেলে আসতে পারে না, সে তাদেরকে আশ্রয় দিয়েছে। এবং আমরা দেখতে পারি যে তার প্রতিবেশী সে একটু দয়ালু। এখানে খাদ্যের ক্রাইসিস, তা সত্ত্বেও সে তার ঘর থেকে কিছু চাল দিয়ে দেয় সেই ছোট বাচ্চাটাকে খাওয়ানোর জন্য, কারণ তাকে তো জীবিত থাকতে হবে। দুটো অ্যাডাল্ট মানুষ, তারা তো না বাইরে থেকে কিছু জোগাড়যন্ত্র করে খেতে পারবে, তবে এই বাচ্চাটাকে তো কিছু খাওয়ানোর প্রয়োজন। আর এখান থেকেই সিকিসুমার ভাঙাচোরা সংসার তৈরি হয়। যদিও এটাকে কি সংসার বলা ঠিক হবে, কারণ সে মেয়েটা তার স্ত্রী না এবং সে বাচ্চাটাও তো তার না, সে জাস্ট তাদেরকে আশ্রয় দিয়েছে। আসলে সে তার নিজের পাপটাকে ধোয়ার চেষ্টা করছে, তার মধ্যে যে গিল্টটা রয়েছে সেটার থেকে সে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। শীঘ্রই সিকিসুমা একটা কাজও পেয়েছে এবং এই কাজটা করে দিতে পারলে ভালো টাকাও সে পাবে। অবশ্যই বাচ্চাটাকে তো দেখাশোনা করতে হবে, তবে কাজটা খুবই রিস্কি, তাকে মাইন সুইপিং এর কাজ করতে হবে। আসলে যুদ্ধের সময় সেই দুই পক্ষ আমেরিকা এবং জাপান, তারা দুজনেই তো জলের নিচে মাইন লাগিয়েছিল। যুদ্ধ তো শেষ, তবে সেই মাইনগুলো তো অ্যাক্টিভ রয়েছে, সেগুলোকে তো বার করতে তো হবে। কাজটা রিস্কি, তবে যেহেতু সিকিসুমার একটা আর্মি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই টাইপের রিস্ক নিতে জানে, সেই কারণে সে হয়তো কাজটা করতে পারবে আর কি। সে চলে যায় নিজের কাজে। ভেবেছিল যে তাদের একটা আর্মার্ড বোট দেওয়া হবে, অর্থাৎ সেই বোটগুলো যেগুলো মাইন বিস্ফোরণ থেকে সার্ভাইভ করতে পারবে, তবে না, সেটা বোট তো না, বরং একটা ভেলার মতন দেখতে কাঠের একটা নৌকা। সিকিসুমা তার এই নতুন চাকরিতে বেশ কিছু বন্ধুও সে পাতিয়ে নিয়েছে, অর্থাৎ তার ক্রু, যারা হচ্ছে কেনজি, ইয়োজি এবং শিরো। সো সে মন দিয়ে কাজ করছে, তবে সে যে তার ভেতরে থাকে একটা গিল্ট রয়েছে না, সেটা একটা দুঃস্বপ্নের আকার নিয়েছে। এটাকে বেসিক্যালি সার্ভাইভার্স গিল্ট বলা হয়। মানে আপনি কোনো কারণে ধরে নেন বেঁচে গেলেন এবং সারা জীবন আপনি এই দুঃখে ভুগছেন যে আপনি বেঁচে গেছেন বলেই বাকি মানুষদের ক্ষতি হয়েছে। প্রথমত নিজের প্লেন নিয়ে পালিয়ে আসা, তারপর সেই ওডো আইল্যান্ডে গডজিলার উৎপাত, এই প্রত্যেকটা জিনিস তার মধ্যে একটা ট্রমার আকার নিয়েছে এবং সে রাতে ঘুমাতে পারছে না। এরই মধ্যে 1946 সালে আমেরিকা অপারেশন ক্রসরোডসের আন্ডারে বিকিনি অ্যাটলে তাদের পরমাণু বোমাগুলো টেস্ট করতে থাকে এবং এই বোমার ফলে, এই রেডিয়েশনের ফলেই সে গডজিলার আকার অনেক বেড়ে যায়, সে মিউটেটেড হয়ে যায়। মানে একটু আগেই ওডো আইল্যান্ডে যে গডজিলাকে দেখেছিলাম তার সাইজটা একটু ছোট ছিল, ডাইনোসরের মতন, তবে এবার সে একটা জাইগেন্টিক আকার নিয়েছে। যাই হোক, সময় তো কাটতে থাকে, সিকিসুমা মন দিয়ে তার কাজ করতে থাকে। তার ক্রিউরা তার এখন ভালো বন্ধুতে পরিণত হয়েছে এবং সিকিসুমা তাদেরকে তার নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। তার বন্ধুরা, বিশেষ করে ইয়োজি, যখন জানতে পারে যে সে একটা মেয়ে এবং একটা বাচ্চাকে আশ্রয় দিয়েছে যাদের সাথে তার কোনো কানেকশানই নেই, তখন সিকিসুমার প্রতি তাদের একটা রেসপেক্ট অনেক গুণ বেড়ে যায়। মানে সে যে কাজটা করছে এটাকে গডস ওয়ার্ক বলা হয়। কিছুদিন পর নরিকো, সেও একটা কাজ পেয়েছে। সে তার প্রতিবেশীর বাড়িতে সেই ছোট বাচ্চাটি, যার নাম হচ্ছে আকিকো, তাকে রেখে যাবে। এরপর মার্কিন সরকারের কিছু কনফিডেন্সিয়াল রিপোর্ট আমরা দেখতে পাই, কিছু তো হচ্ছে জলের নিচে পাওয়া কিছু অদ্ভুত সিগন্যাল, মার্কিন সাবমেরিন ইউএসএস রেডফিশ যেটা আচমকাভাবে ডুবে যায়। জলের নিচে কি তাহলে সে বৃহৎ অজানা জন্তুটা রয়েছে? রেডিয়েশন চরম সেখানে, তবে এই সম্পূর্ণ ব্যাপারটাকে কনফিডেন্সিয়াল রাখা হয়েছে, কাউকে কিছু জানানো হয়নি। তারা জাস্ট সেই বৃহৎ জন্তুটার রেডিয়েশন ট্রেস করে জানতে পেরেছে যে সেটা প্যাসিফিক থেকে সরাসরি জাপানের দিকে রওনা দিয়েছে। যুদ্ধ তো তখন শেষ, তবে সোভিয়েতের সাথে আমেরিকার টেনশন সেই মুহূর্তে বাড়ছে। আমেরিকা তো জানে যে সেখানে কিছু না কিছু হচ্ছে, তবে সে তার নেভি সেখানে পাঠাতে পারবে না, কারণ সেখানে সোভিয়েতের একটা প্রেজেন্স রয়েছে। তাই সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ ইনভেস্টিগেশনটা জাপানকেই করতে হবে আর কি। সিকিসিমা এবং তার সম্পূর্ণ ক্রুকে পাঠানো হয়েছে সেই ভাঙাচোরা শিপটার কাছে। কিভাবে এই শিপটা ড্যামেজ হয়েছে কেউ জানে না। একটা বৃহৎ শার্ক নাকি সোভিয়েতরা এই কাজটা করেছে, সম্পূর্ণ ব্যাপারটাই অজানা তাদের কাছে। সিকিসিমা তখন লক্ষ্য করতে পারে জলের নিচে সেই গভীর জলের মাছগুলো যেগুলো মারা গিয়েছে। এরকম জিনিসটা সে অনেক আগেই তো দেখেছিল সেই ওডো আইল্যান্ডে, যেখানে গডজিলা হামলা করেছিল। সিকিসিমা মনে করে যে সম্ভবত সেই গডজিলাই কাজটা করেছে, সেই প্রিহিস্টোরিক ডাইনোসর। তবে তার ক্রিউরা কি কথা বিশ্বাস করবে? যদিও সেই ওডো আইল্যান্ডে যে গডজিলা হামলা করেছিল এটা সব মানুষদের থেকে গোপন করা হয়েছিল। কথাটা এরম রটানো হয়েছিল যে আমেরিকা সেখানে হামলা করেছিল সেই রাতে। আর এইসব কথা শুনে সেই কম বয়সী শিরো, সে তো ভয় পেয়ে যায় যে তাদের এখানে কেন পাঠানো হয়েছে। তবে চিন্তা নেই, কিছু জাপানিজ ইম্পিরিয়াল নেভি শিপ ছিল যেগুলো ডিকমিশন করা হয়েছিল, সেগুলো ফিরে আসছে।
অস্ত্র বোঝাই সেই জাহাজগুলো অবশ্যই তাদের হয়তো সাহায্য করতে পারবে, তবে তাদের আসতে তো একটু সময় লাগবে, তাদের অপেক্ষা করতে হবে। তবে কতক্ষণ? অলরেডি সেই স্থানে কিছু অ্যাক্টিভিটি বেড়েই চলেছে, জলের নিচে কিছু তো একটা রয়েছে। তবে ইয়োজি নামক সেই মানুষটা এইসবে বিশ্বাস করে না। ওয়েল, সাহস সে ততক্ষণ দেখিয়েছে যতক্ষণ না তাদের পার্শ্ববর্তী আর একটা ছোট বোট, সেটার উপরে জলের তলা থেকে একটা বৃহৎ জন্তু হামলা করে। তারা জন্তুটার উপরে গুলি চালায়, কোনো লাভ নেই। তাদের কাছে থাকা সেই মাইনগুলো দিয়ে জন্তুটার উপরে আক্রমণ করার চেষ্টা করে, তাতেও কোনো লাভ হয় না। অবশেষে একটা মাইন গডজিলার মুখের মধ্যে ঢুকে যায় এবং সেটাকে গুলি মেরে সেটাকে এক্সপ্লোড করায় তারা। বিস্ফোরণটা তাদের অনেক সামনে হয়েছে, তাদের সেই বোট এবং উপস্থিত মানুষগুলো তারা অনেকটা জখম হয়েছে। তবে গডজিলা সে আর মুভ করছে না, সম্ভবত সে মারা গিয়েছে, এমনটাই তো তারা মনে করছে। তবে না, গডজিলার মুখের মধ্যে একটা মাইন্ড ব্লাস্ট করেছে, তার মুখটা একদম হা হয়ে গেছে। তবে তার রয়েছে হিলিং ফ্যাক্টর, যেটা তার ক্ষতস্থানগুলো আবারও ঠিক করে দেয়। তারা বুঝে যায় যে তাদের সময় তো শেষ। তবে সেই মুহূর্তে জাপানিজ ইম্পেরিয়াল নেভি সেই টাকাও নামক জাহাজটা সেখানে চলে আসে, যেটা গডজিলার উপরে ব্যাক টু ব্যাক ফায়ার করতে থাকে। তবে না, গডজিলার তাতেও কোনো ক্ষতি নেই, বরং প্রথমবারের মতন সেই মানুষগুলো গডজিলার সেই ভয়ানক পাওয়ারটা দেখতে পায়, তার হিট রে বা অ্যাটমিক ব্রেথ। জলের তলাটা জল করে ওঠে এবং গডজিলা তার অ্যাটমিক ব্রেথটা দিয়ে সে সম্পূর্ণ জাহাজটা ধ্বংস করে দেয়। যাই হোক, আমি পার্সোনালি এই সিনগুলো খুবই এনজয় করেছি, বিশেষ করে প্রতিটা মুহূর্ত খুব ক্লোজ টু লাইফ আমার ফিল হয়েছে, যে ফিলটা আমরা সেই 1998 সালের হলিউডের গডজিলা সিনেমাটা থেকে পেয়েছিলাম, সেই ক্লাসিক মাস্টারপিস। যাই হোক, সিকিসুমার হুশ আসে এবং তার বন্ধুরা তার সাথে সাক্ষাৎ করে। তারা জানায় যে সরকার এই সম্পূর্ণ ব্যাপারটাকে গোপন রেখেছে মানুষের থেকে, কারণ এগুলো জানতে পারলে মানুষদের মধ্যে একটা টেনশন শুরু হয়ে যাবে। তবে মানুষদের তো অ্যালার্ট করতে হবে, একটা বৃহৎ জন্তু শহরের দিকে এগোচ্ছে। সিকিসুমা তার বাড়িতে গিয়ে পৌঁছায়। তার এই অবস্থা দেখে নরিকো তাকে জিজ্ঞেস করে যে সত্যি তার কি হয়েছে, এবং সে সত্যি কথাটাই তাকে জানায় যে সেই ওডো আইল্যান্ডে কি হয়েছিল, সে কে, সে কেন নিজেকে ঘৃণা করে। তবে নরিকো খুবই সাপোর্টিভ একটা মেয়ে, সে সিকিসুমার কাছে কৃতজ্ঞ যে সে মানুষটা তাকে এবং সেই বাচ্চাটাকে সেখানে আশ্রয় দিয়েছে। পরের দিন সেই সমুদ্রের শোরে যারা গার্ড দিচ্ছিল তারা সেই বৃহৎ জন্তুটার মুখোমুখি হয়। তারা নানানভাবে সেই জন্তুটার ক্ষতি করার তো চেষ্টা করে, তবে কোনো লাভ নেই, বরং সেই জন্তুটা শহরের দিকে এগোচ্ছে, গিনজো নামক শহরটার দিকে। সিকিসিমা তার ঘরে রয়েছে ছোট বাচ্চাটার সাথে এবং সে সেই শহর জুড়ে সাইরেনের আওয়াজ শুনতে পায়। গোটা দেশে অ্যালার্ট চালু হয়ে গেছে। অন্যদিকে গিনজো নামক সেই শহরটাতে সে বৃহৎ জন্তুটা অর্থাৎ গডজিলা হামলা করেছে। নরিকো ট্রেনে করে ফিরছিল এবং সে সেই জন্তুটাকে নিজের চোখে দেখতে পায়, যেটার ব্যাপারেই তো সিকিসিমা তাকে বলেছিল গতকাল রাতে। এবং এরপর আমরা সেই জিনিসগুলো দেখতে পাই যেটা ইউজুয়ালি আমরা এক্সপেক্ট করে থাকি একটা বৃহৎ জন্তুর থেকে। সম্পূর্ণ শহরটা সে তছনছ করছে। গডজিলা সেই শহরটাকে তার নিজের টেরিটরি বানিয়েছে, তার নিজের এলাকা, এবং অবশ্যই সে এখানে কোনো ডিস্টার্বেন্স ফিল করতে চায় না। চারিদিকে এলো পাথারে সে সব কিছু ধ্বংস করে যাচ্ছে এবং মানুষেরা জাস্ট পিঁপড়ের মতন তার কাছে। কিছু ট্যাঙ্ক এসে তো তার উপরে হামলা করে, তবে সেই সামান্য ট্যাঙ্ক শেল তার কোনো ক্ষতি তো করতে পারে না, বরং তারা সেই বৃহৎ গডজিলাকে তার আলটিমেট ফর্মে দেখে। গডজিলার পিঠে স্পাইকসগুলো জল করে ওঠে, অর্থাৎ গডজিলা তার সেই অ্যাটমিক ব্রেথ বা হিট রে সেটাকে ইউজ করবে এবং সেটাই করে। এবং সিনটা সত্যি খুবই হরিফাইং ছিল। গডজিলা সেই অ্যাটমিক ব্রেথ লিটারালি একটা পরমাণু বোমার মতন এফেক্ট করে, সম্পূর্ণ শহর সব কিছু ধ্বংস হয়ে যায়। সিকিসুমা সময় মতন তো সেখানে পৌঁছেছিল নরিকোকে বাঁচানোর জন্য, তবে সেই বিস্ফোরণের শকওয়েভ এতটাই স্ট্রং ছিল যে সেই ঝড় নরিকোকে ভাসিয়ে নিয়ে চলে যায় কোথায়, তাকে আর পাওয়া যায় না। সিকিসুমা আবারও নিজের কাছে হেরে গেল এবং দায়ী হচ্ছে সেই বৃহৎ জন্তুটা। তবে তার চোখে আমরা একটা বদলার আগুন দেখতে পাই, সে প্রত্যেকটা উপায় খুঁজছে যে কিভাবে সেই জন্তুটার কোনো না কোনো ক্ষতি করতে পারে। সম্পূর্ণ শহরটা তছনছ হয়ে গেছে, প্রায় 30,000-এর উপরে মানুষ মারা গেছে, এবং এটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ ভাই, গডজিলা একটা ম্যাম করেছে। গডজিলা তোলপাড় চালিয়েছে। মানে এখানে সেই মনস্টারভার্সের মতন মোনার্ক, অ্যাপেক্স সাইবারনেটিস, আল বাল এইসব কিছু নেই। জন্তুদের উপর নজর রাখা, গবেষণা করা এইসব কিছু না ভাই, বরং একটা বৃহৎ জন্তু শহরে আক্রমণ করেছে এবং মানুষেরা তাদের অস্তিত্বের জন্য লড়ছে। এটাই হচ্ছে ফ্যাক্ট এখানে। পরে কেনজি সিকিসুমার সাথে সাক্ষাৎ করে, তাকে জানায় যে তারা সিক্রেটলি একটা স্ট্র্যাটেজি বানাচ্ছে কিভাবে গডজিলাকে হারানো যেতে পারে। বহু মানুষ সেখানে অংশ নিয়েছে এবং সিকিসুমাকেও অবশ্য সেখানে যাওয়া উচিত। আমরা ক্যাপ্টেন তাতুওকে দেখতে পাই, সে বক্তৃতা দিচ্ছে। সে এবং তার প্রাক্তন কিছু সৈনিকরা তারা একত্রিত হয়ে প্ল্যান করছে যে কিভাবে জন্তুটাকে হারাবে, এবং এখানে কেন্দি নোরা নামক সেই মানুষটা তাদেরকে প্ল্যান দিয়েছে। গডজিলা সেই জল থেকে তো উঠে এসেছে এবং তারা সেই জল বা সেই সমুদ্রকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে গডজিলার বিপক্ষে। তারা দুটো জাহাজের সাহায্য নিয়ে গডজিলাকে স্ট্রিংয়ের মাধ্যমে বেঁধে দেবে, যেগুলোর মধ্যে ফ্রিয়ন গ্যাসের কিছু সিলিন্ডার বাঁধা থাকবে। সেই ফ্রিয়ন গ্যাস যেটা কখনোই জলে ভাসবে না। তাদের প্ল্যান হচ্ছে যে সেই গ্যাসের ব্যবহার করে তারা গডজিলাকে সম্পূর্ণভাবে সমুদ্রের একদম তলদেশে ডুবিয়ে দেবে। স্থানটা হচ্ছে সাগামি বে।
যার গভীরতা প্রায় ১,৫০০ মিটারেরও বেশি। ইভেন বহু সামুদ্রিক প্রাণী যাদের জন্ম সমুদ্রেই হয়েছে তারাও জলের অত গভীরের চাপটা সহ্য করতে পারে না। সো তাদের কাছে এই প্ল্যানটাই রয়েছে যে গডজিলাকে যদি সমুদ্রের অনেক গভীরে পাঠানো যায় তাহলে হয়তো সেই সমুদ্রের চাপ গডজিলাকে মেরে দেবে। তবে এই প্ল্যান যদি তাদের ব্যর্থ হয় তখন হচ্ছে প্ল্যান বি। তারা বেলুনের মাধ্যমে গডজিলাকে জলের তলদেশ থেকে আবারও সরাসরি উপরে নিয়ে আসবে, তবে খুব স্পিডে নিয়ে আসবে, যেটাতে অবশ্যই গডজিলা মারা যাবে, যেটাকে এক্সপ্লোসিভ ডিকম্প্রেশন বলা হয়। দেখুন, গডজিলা যখন সমুদ্রের একদম তলে থাকবে, যদি সে সার্ভাইভ করে যায়, যদি সে বেঁচে যায়, তাহলে সে তার মাসেলসগুলো, তার চামড়া দিয়ে আপ্রাণ চেষ্টা করবে সেই সমুদ্রের চাপটাকে সহ্য করা। তবে প্রবল গতিতে যখন তাকে আবারও সমুদ্রের সারফেসে তোলা হবে তখন সেই চাপটা ঠিক উল্টো বিপরীতে কাজ করবে, যেটা বেসিক্যালি একটা ডিকম্প্রেশনের কাজ করবে, এবং সম্ভবত এইভাবেই তারা গডজিলাকে মারতে পারবে। এখন তাদের হাতে তো কোনো চয়েস নেই। কারোর কি কোনো উপায় আছে? হাজারো বোমাবর্ষণ করেও তো দেখা হয়েছে, কোনো লাভ হয়নি। বহু মানুষ এই লড়াইতে অংশ নেয়নি, তাদের পরিবার রয়েছে, তাদের মনে ভয় রয়েছে। তবে বহু মানুষ বিনা দ্বিধায় নিজেদের জীবন দেওয়ার জন্য রাজি, কারণ এটা একটা অস্তিত্বের লড়াই। বাইরে থেকে কোনো সাহায্য আসবে না, কোনো দেশ আপনাকে সাহায্য করতে পারবে না, তাদের নিজেদেরই কিছু করতে হবে। সিকিসুমা সে প্লেন চালিয়ে সেই গডজিলাকে লিওর করে সেই সমুদ্রে নিয়ে যাবে, নইলে তারা গডজিলাকে জলে ডোবাবেই বা কি করে। অন্যদিকে সিকিসুমা তো নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। সেই মেয়েটা অর্থাৎ নরিকো, সেই জন্তুটার জন্যই হয়তো মারা গেছে এবং তার বদলা সে নেবে। তবে অধিকাংশ প্লেনকে তো ডিকমিশন করা হয়েছে। তবে কিছু প্লেন রয়েছে যেগুলোকে যুদ্ধে এখনো ব্যবহার করা হয়নি, কিছু প্রোটোটাইপ। এই যেমন কাইশু J7W শিন্ডেন, এই প্রোটোটাইপটা যুদ্ধে তেমন ব্যবহার করা হয়নি। প্লেনটার স্পিড তুখর, তবে এই প্লেনটার কিছু রিপেয়ার প্রয়োজন। তবে রিপেয়ার করবে কে? ওয়েল, সিকিসুমা জানে যে একজন রিপেয়ার করতে পারে, যার সাথে 1945 সালে তার সেই ওডো আইল্যান্ডে সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ তাচিবানা। তবে সেই মানুষটাকে তো সহজে পাওয়া যাচ্ছে না, কোথায় সে গা ঢাকা দিয়ে বসে আছে। তবে ফাইনালি সে তাচিবানাকে খোঁজে, কিন্তু সেই মানুষটা তার হয়ে কেন কাজ করবে? সে কেনই বা সেই প্লেনটা রিপেয়ার করবে? সিকিসুমা জানায় যে সে একটা কামিকাজে। জাপানের যুদ্ধ তো শেষ হয়ে গেছে, তবে তার যুদ্ধ এখনো শেষ হয়নি। একটা কামিকাজে যতক্ষণ না মরছে ততক্ষণ তার যুদ্ধ শেষ হচ্ছে না। সিকিসুমা সেই বোটে লক্ষ্য করেছিল যে গডজিলাকে বাইরে থেকে তো আক্রমণ করে কিছু করা যাবে না, তবে ভেতর থেকে সে ভঙ্গুর। তার মুখের মধ্যে থাকা সেই মাইনটা যখন ব্লাস্ট হয়েছিল তখন তার একটা বড় ক্ষতি হয়েছিল, এবং এরকমই সে একটা প্ল্যান করেছে। সে বোম ভর্তি একটা প্লেন নিয়ে সরাসরি গডজিলার মুখেই ক্র্যাশ করাবে, যেটা দিয়েই সম্ভবত সে গডজিলাকে হত্যা করতে পারবে, এমনটাই তার প্ল্যান আছে। এবং আগামীকাল তাচিবানা তার ক্রিউ নিয়ে সেখানে চলে আসে সেই প্লেনটাকে রিপেয়ার করার জন্য। তারপরে কাজ জোর কদমে চলছে, তারা গডজিলাকে ট্র্যাকও করছে। তারা নিশ্চিত যে গডজিলা ফিরে আসবে, কারণ সে সেই শহরটা, সেই স্থানটাকে তার নিজের টেরিটরি বানিয়েছে। এখানে মানুষদের উপস্থিতি সে একদমই পছন্দ করবে না, এবং মানুষদেরও প্রস্তুত থাকতে হবে। কেনজি তখন সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে মোটিভেট করে যে ইতিহাসে আমরা কি ভুল করেছি এবং কিভাবে সেগুলোকে শুধরেছি। ট্যাঙ্কের খারাপ ম্যানুফ্যাকচার, পোর সাপ্লাই লাইন, যার কারণে বহু মানুষ না খেতে পেয়ে মরেছে, অনেকে রোগে মারা গেছে। প্লেনে একটা সময় ইজেকশন সিট থাকতো না, যার কারণে পাইলটরা সেই প্লেন থেকে বেরোতে তো পারতো না, বরং তারা প্লেনটাকে সুসাইড বম্বিং এর ক্ষেত্রে ব্যবহার করতো। তবে এই লড়াইয়ে একটা মানুষেরও জীবন যাবে না, সে এটা হতে দিতে পারে না। এমনভাবেই তাদের এই মিশনটাকে এক্সিকিউট করতে হবে। তবে সেই ছোট শিরো নামক ছেলেটা, তাকে এই লড়াইতে অংশ নেওয়া হয়নি, সে অনেক ছোট, তাকে এখনো বাঁচতে হবে। এই দেশকে তার প্রয়োজন, তবে শিরোও তো সে লড়াইতে অংশ নিতে চায়। সিকিসিমা তারপর তার কাছে থাকা সেই ছোট্ট মেয়েটা অর্থাৎ আকিকোকে তার প্রতিবেশীর কাছে ছেড়ে দিয়ে আসে। একটা বড় লড়াইতে সে নামতে চলেছে। তাচিবানা সেই প্লেনটা রিপেয়ার করে ফেলেছে। সিকিসিমা তাকে জানায় যে সে কেন নিজের জীবনটা দিতে চলেছে। আগেরবার সে সত্যি ভয় পেয়ে গেছিল, তবে এবার সে জীবন দেওয়ার জন্য একটা কারণ পেয়েছে। তারপর আসে ফাইনাল মুহূর্ত। গডজিলা সেই সরে চলে এসেছে, শিপগুলোকে সে ধ্বংস করছে, মানুষের স্ট্র্যাটেজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তবে তাকে তো সেই মাঝ সমুদ্রে নিয়ে যেতে হবে। সিকিসিমা তাকে লিওর করতে থাকে। গডজিলা লাস্টে বিরক্ত হয়ে সেই প্লেনটাকে ধরার জন্য ছোটে, তাকে লিওর করে সেই সমুদ্রে নিয়ে যাওয়া হয়। তারা গডজিলার জন্য একটা ফাঁদ পেতে রেখেছিল, একটা খালি জাহাজ, যেটার উপরে গডজিলা তার অ্যাটমিক ব্রেথটা ইউজ করে, এবং এটাই তো মানুষরা চেয়েছিল। কারণ গডজিলা প্রথমবার তার অ্যাটমিক ব্রেথটা ইউজ করার পর সেটাকে আর পরপরে ব্যবহার করতে পারে না, সেটা রিচার্জ হতে একটু সময় লাগে। আর তারপরেই সেই নেভির ভেসেলগুলো ফুল স্পিডে এগোতে থাকে গডজিলার দিকে। তারা প্ল্যান করেছে যে গডজিলাকে সেই ফেরন গ্যাসের ট্যাঙ্ক দিয়ে সম্পূর্ণ জড়িয়ে পেঁচিয়ে জলের তলায় ডুবিয়ে দেবে। তবে কাজটা খুবই কঠিন। গডজিলা যথেষ্ট স্ট্রং, তা সত্ত্বেও প্রতিটা মানুষের বুদ্ধিমত্তা এবং তাদের সাহসিকতায় তারা ফাইনালি গডজিলাকে সময় মতন সেই ফাঁদে ফেলেই দেয়। তারা গডজিলাকে একদম জলের তলায় পাঠিয়ে দেয়। জলের গভীরতা প্রায় ১,৫০০ মিটারেরও নিচে। তবে গডজিলা তাতে মরেনি, সেই জলের চাপ গডজিলা সহ্য করে নিয়েছে। এখন তাদের প্ল্যান বিতে যেতে হবে, গডজিলাকে ফুল ফোর্সে আবারও উপরে তুলতে হবে, এবং সেটাই তারা করে। তবে প্ল্যান বি তাদের সাকসেসফুল হয় না, কারণ সারফেস থেকে প্রায় ৮০০ মিটার নিচেই গডজিলা দাঁড়িয়ে গেছে। তাকে যে স্ট্রাইপগুলো দিয়ে বাঁধা হয়েছিল সেগুলোকে গডজিলা কেটে ছিঁড়ে ফেলেছে। সেই শিপগুলোর মধ্যে অত পাওয়ার নেই যে তারা গডজিলাকে টেনে উপরে তুলবে।
আর সেই সময় শিরো নামক সেই ছেলেটা তার সম্পূর্ণ গ্রুপ নিয়ে সেখানে চলে আসে। অনেকগুলো বোট সে এনেছে, তাদের প্রত্যেকের সহযোগিতায় তারা ফাইনালি গডজিলাকে টেনে সারফেসের উপরে তোলে। আমরা দেখতে পাই যে গডজিলা যথেষ্ট আহত হয়েছে, তার স্কিনগুলো চিড়ে গেছে, সেই জলের তলার চাপ এবং পরের ডিকম্প্রেশন সত্যি গডজিলার উপরে এফেক্ট হয়েছে একটা ভয়ানক, কিন্তু সে মরেনি। এবং এখন গডজিলাকে দেখতে যা ভয়ানক লাগছে, এরকম ভয়ঙ্কর জিনিস মানুষ দুঃস্বপ্নেও দেখে না। প্রতিটা মানুষের আশা ভরসা শেষ, গডজিলা তার অ্যাটমিক ব্রেথটা এবার ব্যবহার করতে চলেছে। তবে শেষ মুহূর্তে শিকিসুমা তার প্লেনটা নিয়ে সরাসরি গডজিলার মুখের মধ্যে ক্র্যাশ করায়, যেটা ব্লাস্ট হয় এবং গডজিলা তারপরে আর কোনো মুভমেন্ট করছে না। সে বিস্ফোরণে তার মুখ সমেত স্কালটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তবে শিকিসুমা সে কি সত্যি মারা গেছে? সে কি সত্যি এবার তার নিজের জীবনটা দিয়েছে? ওয়েল না, সে চেয়েছিল তো জীবন দিতে, তবে তাচিবানা তাকে বুঝিয়ে দেয় যে অন্তত সেই ছোট বাচ্চা মেয়েটা অর্থাৎ আকিকোর জন্য তাকে বাঁচতে হবে। সেই প্লেনের একটা ইজেকশনের ব্যবস্থা সে করে দেয়, যাতে শিকিসুমা সময় মতন সেই প্লেন থেকে ইজেক্ট হতে পারে, এবং সে হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে গডজিলার শরীরটা চিড়ে যাচ্ছে, ভেতর থেকে হিট রেসগুলো বেরোচ্ছে এবং ধীরে ধীরে যে সমুদ্রের তলায় ডুবে যায়। প্রতিটা মানুষ হাসি মুখে ফিরে এসেছে, এখন তাদের গর্বের মুহূর্ত। এই লড়াইটা তারা ফাইনালি জিতে গেছে। অন্যদিকে সুমিকো অর্থাৎ সেই প্রতিবেশী যার কাছে সেই ছোট বাচ্চাটা ছিল, সে শিকিসুমার সাথে সাক্ষাৎ করে এবং তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। হাসপাতাল থেকে সেই চিঠিটা এসেছে। আসলে নোরিকো, যাকে শিকিসুমা ভেবেছিল মারা গিয়েছে, সে বেঁচে গিয়েছে। তবে নোরিকোর ঘাড়ে গলায় আমরা একটা অদ্ভুত কিছু একটা জিনিস দেখতে পারি, অনেকটা প্যারাসাইটের মতো। কি জিনিস সেটা তো এক্সপ্লেন করা হয় না, তবে সেটা ধীরে ধীরে যেন তার শরীরে ছড়াচ্ছে। একই সাথে সে মৃত গডজিলা যে সমুদ্রে তলিয়ে যাচ্ছিল, তারও ধ্বংস হয়ে যাওয়া শরীরটা ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছিল। তো কি হলো অ্যাকচুয়ালি এখানে? ওয়েল, এটা জানার জন্য হয়তো আমাদের এটার পরবর্তী পার্টের অপেক্ষা করতে হবে। আর এটাই ছিল গডজিলা -1 সিনেমাটার স্টোরি। একদমই কিছু কমপ্লিকেটেড না, কোনো ফ্যান্সি আলতু ফালতু মুহূর্ত নেই যে মানুষেরা জন্তুদের উপর গবেষণা করছে, জন্তুরা পৃথিবীকে বাঁচাচ্ছে, গডজিলা নির্বিচারে শহর ধ্বংস করে যাচ্ছে, তবে মানুষেরা হাততালি দিচ্ছে সেটা দেখে। তো এই টাইপের সিন এখানে নেই ভাই। এটা পিওর একটা সার্ভাইভাল স্টোরি, যুদ্ধ ধ্বংস হয়ে যাওয়া একটা দেশের মানুষদের বেঁচে থাকার লড়াই। এবং এই সিনেমাটা আমার ভালো লেগেছে। ভিজুয়াল এফেক্ট প্রশংসা করারই মতো। এবছর এই সিনেমাটা তার ভিজুয়াল এফেক্টের জন্য অস্কার পেয়েছে। আসলে কিছু কিছু জায়গায় ক্যারেক্টার মডেলিং এতটা অ্যাকুরেট ছিল, এতটা স্টানিং ছিল, যেগুলোর প্রশংসা করারই মতন। এবং যদি আমি নিজের এক্সপিরিয়েন্স বলি, তো আফটার অল প্রায় 2 দশক বাদে একটা ভালো গডজিলা সিনেমা দেখলাম। মানে যেমনটা বলেছিলাম যে লাস্ট 1998 সালে সেই গডজিলা দেখেছিলাম, থিয়েটারে অনেক ছোটবেলায় দেখেছিলাম, তবে সেই সিনেমাটা আমার মনে একটা অন্য জায়গা নিয়ে রেখেছে এবং সেম ভাইবস আমি এই সিনেমাতে পেয়েছি। এবং এই সিনেমাটা সেই ভুলগুলো করিনি যেটা মনস্টারভার্স এবং হলিউডের সিনেমাগুলো করে থাকে। আপনি যখন জন্তুদের উপরে বেশি ফোকাস করা শুরু করেন, তখন আমাদের মন থেকে সেই ফিলটা চলে যায় যে তারা হচ্ছে টাইটান্স, তারা অনেক বৃহৎ আকারের হয়। মানে জন্তুদের সাথে মানুষদের একটা ইন্টারাকশন থাকা প্রয়োজন, যেখানে ফিল হয় যে হ্যাঁ তারা অনেক বড় জন্তু, আমরা তাদের কাছে অনেক ছোট। তবে শহরের মাঝখানে যখন বাদর গিরগিটি লড়াই করছে, বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ভিএফএক্স এর ছেলে খেলা হচ্ছে, সেখানে সবকিছু না কার্টুনিশ লাগা শুরু হয়। জিনিসগুলো দেখতে তো ভালো লাগে, একটু ফ্যান্সি, বাট খুবই আনরিয়েলিস্টিক। কারণ আপনি জাস্ট ইম্যাজিন করুন যে শহরের মধ্যে তারা লড়ছে, সেখানে তো মানুষও বসবাস করছে, তবে কোনো অ্যাঙ্গেল থেকেই তারা যে একটা বৃহৎ জাইগ্যান্টিক প্রাণী সেরকম ফিল হয় না। এবং এই পার্টিকুলার পয়েন্টটাই বহু ক্রিটিক তুলেছে যে এই জিনিসটা হলিউডের ফিক্স করা প্রয়োজন, যেটা এই জাপানিজ গডজিলা সিনেমাটা করে দেখিয়েছে। বাই দ্য ওয়ে, বক করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি আপাতত এইটুকুনি রাখছি ভিডিওটা। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, খারাপ লাগলে কি করবেন, ডিসলাইক করে দেবেন। এবং আপনাদের ওপিনিয়ন্স জানাতে একদমই ভুলবেন না। আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি রেগুলার পোস্ট করি। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।